70 ফেলের সম্ভাবনা 70%। সম্পূরক ক্লাস 1। আপনাদের মধ্যে একজন একটু প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধিত্বটা হচ্ছে আমরা কয়টা ক্লাস নিচ্ছি, কয়টা সম্পূরক ক্লাস নিচ্ছি। প্লাস নিজেদের ভালোর জন্য কোন ক্লাসে আমরা কি পড়াচ্ছি এরকম একটা শর্ট রেকর্ড রাখবেন। আমিও এগুলো নির্ধারণ করে দিতে পারতাম, কিন্তু আমি তো সকালে বের হই, ফিরলাম এই 10-15 মিনিট আগে বাসায়। এখন ওইগুলি করতে গেলে কিন্তু আমি আইনের ভালো কিছু আপনার, এই কারণে কিছু দায়িত্ব আপনারা পালন করেন, যে আমরা প্রথম ক্লাসে কি পড়িয়েছি, দ্বিতীয় ক্লাসে কি পড়িয়েছি, আর আজকে সম্পূরক ক্লাসেই বা কি পড়াই, এটা একটু দেখবেন। আজকে আমরা সম্পূরক ক্লাসে ক্লাসের লিখিত না পড়া, লিখিত পরীক্ষার জন্য দণ্ডবিধি। আমাদের কিন্তু সাবজেক্ট চলতেছে দণ্ডবিধি। এই দণ্ডবিধিতে 33টা সংজ্ঞা পড়তে হবে। কয়টা সংজ্ঞা? আপনি যে বছরই পরীক্ষা দেন না কেন বা কিয়ামত পর্যন্ত যদি দণ্ডবিধি 1860 সাবজেক্টটা থাকে, তাহলে 33টা সংজ্ঞা আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক। তাই এখন যারা পরীক্ষা দিবে, 28 তারিখ ডেট করেছে, 28/6, তাহলে দণ্ডবিধি থেকে 33টা সংজ্ঞা পড়তে হবে। এরকম যদি আরো 6টা সাবজেক্টের সংজ্ঞা যোগ করা হয়, তাহলে আমার মনে হয় নেয়ার অ্যাবাউট 100 কমপক্ষে ডেফিনেশন দাঁড়াবে, প্রায় 100টা সংজ্ঞা। এখন তারা 100টা সংজ্ঞাই ধরে রাখবে, পড়বে, নিয়ন্ত্রণে নিবে, না অন্যান্য প্রশ্ন করবে? এই কারণে পরীক্ষাটা আসলে আনন্দের বিষয়, খুশির বিষয়, ঈদের মতন। ঈদ মানে আনন্দ, পরীক্ষা মানে আনন্দ। কিন্তু আমাদের দেশের ছাত্ররা পরীক্ষা ভীতি কাজ করে। পরীক্ষাটা কেন আনন্দের? কারণ পরীক্ষা যত দ্রুত হবে, পরীক্ষায় যত দ্রুত পাশ করবেন, তত আগে আপনি সার্টিফিকেট পাবেন, তত আগে আপনি অ্যাডভোকেট হিসাবে কোর্টে যেতে পারবেন। আর পরীক্ষা না হয়, পিছিয়ে যায়, দেরি হয়, তাহলে তো আপনার জীবনের ক্ষতি। এই দেশের ছাত্ররা দেখবেন পরীক্ষা পিছানোর জন্য গাড়ি ভাঙচুর করে, কিন্তু পরীক্ষায় এগিয়ে দেওয়ার জন্য গাড়ি ভাঙচুর করতে দেখছেন নাকি? দেখলেও এটা এক্সেপশন, ব্যতিক্রম, নির্দিষ্ট কিছু সংখ্যক। এই কারণে দণ্ডবিধি থেকে আমাদের হিসাব কয়টা সংখ্যা পড়বো বলেন? ফারজানা আক্তার, দণ্ডবিধি 1860, লিখিত ক্লাস। স্যার কি বলবেন, আমি প্রশ্নটা বুঝিনি। আজকে কয়টা প্রশ্ন পাঠিয়েছেন সেটা? আমি বলছি দণ্ডবিধি থেকে কয়টা সংজ্ঞা পড়তে হবে? 32টা না যেন 33টা বললেন। 33টি সংজ্ঞা পড়তে হবে।
এর কম পড়া যাবে না। এখন 33টা সংজ্ঞা আপনাদের কিছু দায়িত্ব দিচ্ছি, দায়িত্বগুলো একটু নিজেরা পালন করেন। প্রতিদিন একটা করে সংজ্ঞা মুখস্থ করবেন। আদার্স বা অন্যান্য আইন যা আমি পড়িয়ে দিচ্ছি আমার সাথে সঙ্গতি থাকলে আপনি করবেন। আর প্রতিদিন একটা করে কমপক্ষে দণ্ডবিধির সংজ্ঞা মুখস্থ করবেন, তাতে 33 দিনে 33টার সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, খুব একটা গায়ে লাগবে না। আর ক্লাসেরও সংজ্ঞাটা একদম নিখুঁত হবে। একদিনে যদি আপনি 5টা 10টা সংজ্ঞা নিয়ে বসেন তাহলে কিছুই হবে না, কারণ একটা সংজ্ঞা বই সাদৃশ্য, সূক্ষ্ম আইনের পার্থক্য এইগুলি লুকায়িত আছে। এই জন্য 33টা সংজ্ঞা আপনাদের একটা প্যাকেজ দিয়ে দিলাম। 33 দিনে 33টা সংজ্ঞা আমরা হিসাবি হয়ে পড়াশোনা করতে হবে। এখন টেট সংজ্ঞা আমাদের করতে হবে, এইটা আমরা জেনে ফেলছি। তাহলে কোন 33টা সংজ্ঞা পড়তে হবে এই তালিকাটা তো খুব দরকার। তালিকা যদি আজকে দিতে যাই তাহলে আজকে তালিকা দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। তালিকাটা আমি গ্রুপে পাঠিয়ে দিব। আর আজকে 5টা সংজ্ঞা কিন্তু আমি সময় মতো আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, এই গ্রুপে পাঠিয়েছি, আবার পাঠাইলাম, দেখেন পেয়েছেন কিনা দেখেন। এই 33টা সংজ্ঞার মধ্যে কিন্তু এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 5টি সংজ্ঞা আজকে এইখানে দেওয়া আছে। দেখেন, 1 নম্বরে হচ্ছে চুরির সংজ্ঞা। চুরি, যে অপরাধগুলি সমাজে, আমাদের সমাজে অহরহ বেশি বেশি ঘটে, সংঘটন হয়, সেই সংজ্ঞাগুলি পরীক্ষায় বেশি আসে। চুরির সংজ্ঞা তো আমাদের দেশে কম না, চুরির অপরাধ। এই জন্য চুরির সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরের জন্যই, বড় আকারে হোক, টিকা আকারে হোক, পার্থক্য আকারে হোক, যে কোনোভাবেই চুরির সংজ্ঞাটা কাজে লাগতে পারে। চুরির পরে 2 নম্বরে দেখেন বলপূর্বক, এখানে অনেকগুলি আছে, প্রতি শব্দগুলো মুখস্থ করে ফেলেন। আর চুরির ইংরেজিটাও মুখস্থ করবেন, এটা পড়াকালীন আমরা বলবো না। কিন্তু 2 নম্বর হচ্ছে বলপূর্বক আদায়, সম্পত্তি আদায়, বা এটাকে অনেকে বলে জোরপূর্বক সম্পত্তি আদায়, অনেকে বলে ছিনতাই, অনেকে বলে চাঁদাবাজি, ইংরেজি হচ্ছে এক্সটর্শন। 3 নম্বর হচ্ছে দস্যুতা, রোবারি। 4 নম্বর দেখতেছি ডাকাতি। 5 নম্বর হচ্ছে চোরাই মাল। চোরাই মাল, স্টোলেন প্রপার্টি। চোরাই মাল, স্টোলেন প্রপার্টি। প্রশ্ন করি, দণ্ডবিধি থেকে লিখিত পরীক্ষার জন্য কয়টা সংজ্ঞা পড়তে হবে? 33টি। যারা এই 28 তারিখে পরীক্ষা দিবে এদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু এই কথাটা বলতে পারবো না। এখন হিসাব যদি জানা না থাকে যে পরীক্ষার জন্য আমাকে 33টা পরীক্ষার হলে পড়ে গেল 15টা, 20টা, রিস্ক থাকবে না? থাকবে না। রিস্ক থাকবে, ছাত্রদের ক্ষতি হবে। কোনো কোচিং একাডেমি স্যার যারা পড়ায় তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না।
কারণ তাদের পড়ানোর কারণে, কম পড়ানোর কারণে এই ছাত্রগুলা ফেল করে হয়তো অন্য জায়গায় চলে যাবে, কিন্তু আবার আর একটা গ্রুপ আসবে। এখন অ্যাডভোকেটশিপের এত ছাত্র হয়েছে, যদি ফারজানা ম্যাডামও মোটামুটি ভাবে পুরান ঢাকায় একটা সাইনবোর্ড লাগাই বসেন, তাইলে মোটামুটি 50-100 ছাত্র হয়ে যাবে নামের উপরেই, কারণ অসংখ্য ছাত্র চতুর্দিকে ঘুরে বেড়াইতেছে। তাইলে ফারজানা যদি একটা ছাত্র পাস না করে এইগুলি সব চলে যাবে, কিন্তু আবার 50 জন বোকা 50 জন ছাত্র আবার আসবে, প্রতি বছরই আসবে। তাহলে ফারজানা ম্যাডামের তো আর কোনো সমস্যা হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, কিন্তু ক্ষতিটা কার হইল? যে পরীক্ষার্থী তার স্বয়ং ক্ষতি হইল। পরীক্ষায় পাশ করলে লাভ আর ফেল করলে ক্ষতি, এই লাভ ক্ষতির হিসাব তো আপনারা জানেন। এই জন্য আমি যা বলি সেটাই মেনে নেন। 33টা সংজ্ঞা, ইচ্ছা করলে আমি আমার দায়িত্ব কমানোর জন্য 20টাও বলতে পারতাম, 10টাও বলতে পারতাম। 10টা বললে আমার কোর্সটা শেষ করে আপনাদের কাছে টাকা পয়সা সহজে নিতে সুবিধা হইতো, কিন্তু 33টা দায়িত্ব নেওয়াতে কোর্সের মধ্যে তো এইটা আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনাদের সাথে সাথে আমিও তো ব্যাপক চাপের মধ্যে থাকবো। তারপরও ভালো চাই, এক চান্সে পাস করেন এটা চাই। এই কারণে 33টা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞাও কম পড়া যাবে না। কেউ যদি 32টা সংজ্ঞা পড়েন, একটা না পড়েন, তাহলে এই পাস ফেলের দায় দায়িত্ব চলে যাবে আপনার উপর, আমার উপরে না। তাহলে 33টা সংজ্ঞা আমরা এই গ্রুপে দিয়ে রাখবো আর কি। আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় চেষ্টা করবেন পড়াশোনার মধ্যে থাকার জন্য। তার মানে হলো যখনই সময় পাবেন তখনই পড়বেন। 6 মাস 1 বছর পড়াশোনা করলে একটা পদমর্যাদা চলে আসবে আর কি। আপনি একটা ব্যাংকার, আপনি একটা ম্যানেজার, এইগুলি কিন্তু কোনো পদ না। এটা হলো ওই ব্যাংকের জন্য পদ, কিন্তু রাষ্ট্রীয় কোনো পদ না, সামাজিক স্বীকৃত কোনো পদ না, সেবামূলক কোনো পদ। ম্যানেজার সে প্রতিদিন ওই ব্যাংকের কাজই করতেছে, কিন্তু একটা আইনজীবী সে অনেক কাজ করতে পারে, আইনের মধ্যে থেকেও আইনের বাইরে থেকেও। প্রত্যেকটা আইনজীবী তাই করে, দেশ এবং জাতির জন্য রাজনীতি করে, কাজ করে, মানবতা করে, সবই করে। এই 5টা সংজ্ঞা, একটা করে সংজ্ঞা প্রতিদিন মুখস্থ করতে বলছি। যারা একটু পরে জয়েন করলেন, 33টা সংজ্ঞা 33 দিনে মুখস্থ করে ফেলবে। আমি আজকে 5টা দিয়ে দিলাম, 5 দিন চলতে পারবেন। আমি কিন্তু অ্যাডভান্স খোরাক দিয়ে রাখবো আর কি, আপনারা সবসময় আমার পিছনে থাকবেন। এই 5 দিনের জন্য 5টা সংজ্ঞা দিলাম। এই 5 দিন আসার যথেষ্ট আগে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আরো 5টা 10টা সংজ্ঞা দিয়ে রাখবো। অর্থাৎ 7 দিনের মধ্যেই আপনি 33টা সংজ্ঞা পেয়ে যাবেন, কিন্তু প্রতিদিন একটা করে মুখস্থ করবেন। অতিরঞ্জিত আবেগ বা খুশি কিন্তু ভালো না। যেমন একটা জুস আসলো যে একদিনে আপনি 10টা সংজ্ঞা পড়ে ফেললেন, আর বাকি 1 মাস কোনো পড়ার খবর নেই, তাহলে 30 দিনে পড়লেন 10টা মাত্র। কিন্তু এটা না করে যদি প্রতিদিন 5 মিনিট পড়লেই তো একটা সংজ্ঞা নিয়ন্ত্রণে চলে আসবে। 5 মিনিট পড়লেই একটা সংজ্ঞা নিয়ন্ত্রণে চলে আসবে, কোনো সন্দেহ নাই। তাহলে প্রতিদিন যদি 5 মিনিট পড়তেন, তাহলে 33 দিনে 33টা সংজ্ঞা। কাজে স্বাভাবিকতার মধ্যে থেকে এই টার্গেটটা ফিল আপ করতে হবে। এই কারণে আমাদের নবী তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন, কিন্তু শেষে গ্রহণযোগ্য হয়েছে 5 ওয়াক্ত মাত্র। 50 ওয়াক্ত দিলে আমরা একজনও পড়তাম না। এই দেশের মানুষ ট্যাক্স দেয় না, কারণ ট্যাক্সের উচ্চ হার।
এই জন্য অনেকে ট্যাক্স এড়িয়ে চলে, ট্যাক্স ফাঁকি দেয়। কিন্তু যদি এটা একটা সহনশীল পর্যায়ে হইতো, তাহলে সবাই যদি ট্যাক্স দিত, তাহলে এখন উচ্চ হারে ট্যাক্স করে যে ট্যাক্স পায় তার চেয়ে কয়েক গুণ বেশি পেত। এইভাবে প্রথম সংজ্ঞাটা একটু বলেন, প্রথম সংজ্ঞাটা কি তোফাজ্জল সাহেব বলেন। 1 নম্বর সংজ্ঞা। চুরি নাকি? চুরির সংজ্ঞা। এখন পরীক্ষায় তো চুরির সংজ্ঞা আসতে পারে। চুরির সংজ্ঞাটা এখানে শুধু সংজ্ঞা আকারে দেওয়া আছে, কিন্তু যে কোনো সংজ্ঞা লিখতে গেলে কিন্তু ধারাবাহিকভাবে কিছু কথাবার্তা বলে সংজ্ঞা লিখতে হয়। এবং এই যে 33টা সংজ্ঞা, এই 33টা সংজ্ঞার যে ডাইস, এগুলি কিন্তু সেম। যেমন চুরির সংজ্ঞা আসলে প্রথমেই বলবেন চুরিকে ইংরেজিতে কি বলা হয়। তাহলে চুরিকে ইংরেজিতে কি বলা হয় বলেন? থেফট। তাহলে চুরির সংজ্ঞা পরীক্ষায় যদি আসে, তাহলে প্রথমেই দেখেন আমি পাঠাইলাম চুরির সংজ্ঞা, এটা লিখবেন। চুরির সংজ্ঞাটা লিখে প্রথমে কি লিখবেন, এই ডাইসটা আজকে মুখস্থ করে ফেলেন, তারপর 1-2 মিনিটের সংজ্ঞাটা দিয়ে শেষ করে দেব। 20 থেকে 25 মিনিটের ক্লাস, এটা সম্পূরক ক্লাস। গত ক্লাসে লিখিত পড়াই নেই। তাহলে প্রথমেই লিখতে হবে চুক্তিকে ইংরেজিতে থেফট, টি বলা হয়। এটা কিন্তু একটা ডাইস। এটা সব জায়গায় পড়বে। আমি আজকে এই মুহূর্তে 5টা সংজ্ঞা গ্রুপে পাঠিয়ে দিয়ে রাখছি। এই লাইনটা সব জায়গায় দেওয়া যাবে কিনা বলেন? চুক্তির সংজ্ঞা না এসে যদি আপনার আসে বলপূর্বক আদায় বা ছিনতাইয়ের সংজ্ঞা, তাহলে শূন্যস্থান পূরণ করতে হবে। চুক্তির জায়গায় হবে বলপূর্বক আদায়কে ইংরেজিতে, এই ইংরেজি শব্দটা তুলে দিয়ে ওখানে বসাইতে হবে এক্সটর্শন বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে দস্যুতার সংজ্ঞা, তাহলে দস্যুতাকে ইংরেজি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে চোরাই মালের সংজ্ঞা দাও, তাহলে বলবেন চোরাই মালকে ইংরেজিতে স্টোলেন প্রপার্টি বলা হয়। এই প্রথম প্যারাটা লেখার জন্য আমি সংজ্ঞার মধ্যে 5টা ইংরেজি কিন্তু দিয়েছি, এক নজরে দেখেন, থাকতে হবে। তাহলে চুক্তিকে ইংরেজিতে যা বলে সেটা লিখবেন ফার্স্ট প্যারায়। দ্বিতীয় প্যারায় কি লিখবেন, যে দণ্ডবিধি 1860-এর দণ্ডবিধি কমা, এটাও কিন্তু ডাইস, এটা সংজ্ঞার মধ্যে পড়বে। আমি ডাইসগুলা বানানো শেখাবো। আজকে লিখিত একটা ব্যাচের ক্লাস নিচ্ছিলাম সকাল 10টায়, সেখানে প্রেসের মালিক ছিল আর কি, ফকিরাপুল একটা বড় প্রেসের মালিক ছাত্র, সে কিন্তু এটা খুব সহজে বুঝে ফেলছে ডাইসটা। হুইল সাবান, লাখ সাবান, এগুলি যে বানায়, আপনি কি মনে করেন যে এই বিজ্ঞানের যুগে, বর্তমান বিজ্ঞানের আধুনিক যুগে একটা একটা করে সাবান বানায়? আর সাবান বানানোর ডাইস আছে। সেই অনুযায়ী 1 মিনিটে
শত শত সাবান এখন বের হয়। স্কয়ার কোম্পানিতে যাবেন ভিজিট করতে। তাহলে দণ্ডবিধি 1860 এর এটা পাঠাচ্ছি, হয়তো আপনি বললে কান দিয়ে শুনবেন, কিন্তু শোনার পরেও সেটা লিখতে পারবেন না। এই জন্য লেখার কি নিয়ম সেটা পাঠাচ্ছি, এইভাবেই মুখস্থ করবেন এবং এইভাবে রাইটের 378 ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। আজকে উকিল না হওয়া পর্যন্ত একটু রাত জেগে পড়াশোনা করবেন। আমি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আর একটু চেষ্টা করবেন 10 মিনিট থাকার জন্য পড়াশোনার মধ্যে। এই 10 মিনিট অন্তত পক্ষে ডাইসগুলি যেটা পাঠাচ্ছি এই ডাইসগুলি মুখস্থ করে, এই মুখস্থ চোখে চোখেও তো কথা হয়, এই চোখে চোখে মুখস্থ করে ফেলতে হবে যে কোন প্যারার পরে আমরা কোন প্যারা লিখব। এই যে দেখেন পাঠাইলাম, দণ্ডবিধি কমা 1860 পরে একটা হাইপেন দিবে। অনেকেই হাইপেন দেয় না, কেন দেয় না? কারণ বিরাম চিহ্নের ব্যবহার ব্যাকরণে যে শিখেছিল সেটা শিখলেও উদাসীন ভাবে কোনো মতো পাশ করার জন্য শিখেছে, এটা কাজে লাগে নাই। দণ্ডবিধি কমা 1860 হাইপেন এর 378 ধারায় চুক্তি হয়ে গেছে, এটা হবে চুরির সংজ্ঞা। অ্যামেন্ডমেন্ট করে দিচ্ছি, এটা হবে চুরির সংজ্ঞা। এখন এই ফেলে যে আপনার শিখেছি এটা নিজেরা একটু বানানোর চেষ্টা করেন, প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস কিন্তু মানুষকে দক্ষ করে, যে যত প্র্যাকটিস করবেন সে তত দক্ষ হবেন। কাজে যদি ঠোঁট আর হাত না চালান, প্র্যাকটিস না করেন ঠোঁট আর হাত দিয়ে, ঠোঁট দিয়ে বারবার বলতে হবে আর হাত দিয়ে বারবার লিখতে হবে, এই প্র্যাকটিস না করলে কিছুই হবে না। তাহলে দণ্ডবিধি 1860 378 ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। এটা যদি বলপূর্বক আদায়, ছিনতাই বা চাঁদাবাজির সংজ্ঞা আসতো তাহলে জাস্ট আমরা লিখতাম দণ্ডবিধি 1860 383 ধারায় 2 নম্বর সংজ্ঞায় দেখেন 383 ধারায় বলপূর্বক আদায়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। বলপূর্বক সম্পত্তি আদায় মানে ছিনতাই বা চাঁদাবাজি। এটা যদি দস্যুতার সংজ্ঞা আসতো তাহলে একই ডাইস, এই হুইল আর লাখ সাবানের মতন। দণ্ডবিধি 1860 90 দস্যুতার সংজ্ঞা 390 ধারায় দস্যুতার সংজ্ঞা প্রদান করা হয়েছে। যদি ডাকাতির সংজ্ঞা আসতো জাস্ট 391 হয়ে যেত, আর চুরির জায়গায় হয়তো ডাকাতির সংজ্ঞা, শূন্যস্থান পূরণ। সরাসরি ক্লাস করলে এই শূন্যস্থান পূরণ করেও শিখাইতে পারতাম, তাহলে আরো আপনাদের ব্রেনে গেঁথে যেত। কিন্তু অনলাইনে তো এত শূন্যস্থান এখানে দেখানো যাচ্ছে না, বা দেখাইলেও আননেসেসারি সময় নষ্ট হবে। এইবার যদি দস্যুতার জায়গায় ডাকাতির জায়গায় যদি চোরাই মালের সংজ্ঞা আসে, এই চোরাই মালের সংজ্ঞার দ্বিতীয় ডাইসটা আমার যে কোনো একজন পড়ে শোনান। চোরাই মালের সংজ্ঞা পরীক্ষা আসছে মনে করেন, আমরা কিন্তু এই সংজ্ঞাগুলি বই থেকে 100% সহজ করেছি। চোরাই মালের সংজ্ঞা 410 ধারায় কি লেখছে এইটা বুঝতে গেলে আপনার 7 দিন সময় লাগবে, আর পড়তে গেলে লাগবে আরো 7 দিন সময়, আর মুখস্থ করতে লাগবে আরো 14 দিন সময়। এই চোরাই মালের সংজ্ঞাটা মুখস্থ করতে 1 মাস সময় লাগবে। তারপর আমরা নিশ্চিত যে চোরাই মালের সংজ্ঞাটা আপনি ধরে রাখতে পারবেন না। আমরা যে কাজটা করেছি সেটা হলো চোরাই মালের সংজ্ঞা, ডাকাতির সংজ্ঞা, দস্যুতার
সংজ্ঞা, এই দস্যুতার সংজ্ঞা বইয়ে যেটা আছে এটা মুখস্থ করতেও কমপক্ষে 30 দিন সময় লাগবে। তারপরও মনে থাকবে কিনা পরীক্ষার হলে সন্দেহ আছে আমার। কিন্তু আমি যেটা চেষ্টা করেছি যে ধারা এবং সংজ্ঞাটাকে ঠিক রেখে এটারে সোজা কথা, কিছু কথা বাদ দিয়ে কিছু সহজ কথা সহজ করে ছাত্রদের মাঝে উপস্থাপন করা। এই কাজটা আমি আগে কখনোই পারতাম না, কিন্তু আজ থেকে 14-15 বছর আগে আমি ঢাকা জজকোর্টে যাচ্ছিলাম, তাঁতিবাজার মোড়, তার ডান দিকে পুরান রড কিনে এরকম কিছু দোকান আছে, পুরান রড কিনে। এই রডের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে পুরান রডগুলি তো যখন ভেঙে তারা নিয়ে আসে তখন ওইগুলি অনেক বাঁকা তেরা এরকম থাকে, আর এইগুলিকে সোজা করার জন্য তারা আবার একটা লোহার রড দিয়ে আংটার মতন বানাইছে, এইগুলি দিয়ে পিটায়া এগুলি সোজা করে। এই জায়গা থেকে আজ থেকে 14-15 বছর আগে আমার মাথায় একটা কাজ করলো যে এই দোকানের মালিকরা যদি এইভাবে রড সোজা করতে পারে একটা যন্ত্র দিয়ে, হাতুর দিয়ে, তাইলে আমি কেন আমার ছাত্রদের জন্য এই কঠিন কঠিন সংজ্ঞাগুলাকে সোজা করতে পারবো না? ব্রিটিশদের চেয়ে কি আমাদের মাথায় বুদ্ধি কম আছে? ব্রিটিশরা এই চুরির সংজ্ঞা লিখা গেল, চোরাই মালের সংজ্ঞা লিখা গেল, আর আমরা কি এতই মেধাহীন যে এই সংজ্ঞাগুলা পড়ে বুঝে কিছু সোজা করে লিখতে পারবো না? এই রডের দোকানের সামনে দিয়ে যদি আমি না যাইতাম 14 বছর আগে, তাইলে কিন্তু আজকে একটা সংজ্ঞাও সোজা করার চিন্তা করতাম না, বরং বাংলাদেশের সকল একাডেমির মতন A to Z 100টা যদি ল একাডেমি থাকে, 100টা ল একাডেমিতে ওরা কি করে, এই 410 ধারায় হুবহু যে সংজ্ঞাটা আছে, এই হুবহু সংজ্ঞাটা গেজেট বা মূল বই থেকে কপি করে পেস্ট করে বসাই দেয়। তাইলে যে কঠিন, বাংলা একটা প্রবাদ আছে মনে হয়, যে লাউ সেই কদু, এটা আপনিও পারতেন। এটার জন্য তার একাডেমিতে স্যারের কাছে পড়ার জন্য যাওয়ার কোনো দরকার ছিল না। 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা আছে, এটা সবাই জানতে পারবেন বা জানেন। MCQ ভালো করে পড়লে এটা জানা এমনিতেই যায়। কাজে এই সংজ্ঞাটা যদি সহজ করে সোজা করে রড সোজা করার মতো না, তাহলে অন্য ছাত্ররা এই 3টা সংজ্ঞা যে পরিশ্রম বা সময় দিয়ে মুখস্থ করবে, ততক্ষণে আমার 33টা সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে। সময়ের দিক থেকে আমাদের সাশ্রয় হবে। যেমন আগে আমরা ফিলিপস বাল্ব জানাইতাম লাল রঙের, এতে এনার্জি বেশি খাইতো, বিদ্যুৎ বেশি অপচয় হইতো। এখন আমরা বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব লাগাই, এতে কি এনার্জি সাশ্রয় হয় না? বিদ্যুৎ। পড়ার সময়টাকেও সাশ্রয় করতে হবে। ওরা যে সংজ্ঞা 3টা সংজ্ঞা যে সময় দিয়ে মুখস্থ করবে, ওই সময় আমরা 33টা সংজ্ঞা মুখস্থ করে ফেলবো, যদি সংজ্ঞাগুলিকে এই রডের মতন সোজা করে দেওয়া যায়। তৃতীয় প্যারায় কি বলবেন? এই ডাইসটা মুখস্থ করবেন অন্তত পক্ষে আজকে, আর কালকে সকাল থেকে উদ্যোগ নেবেন একটা করে ডেফিনেশন মুখস্থ করার জন্য। তাইলে তো ভালো ছাত্র হয়ে গেলেন। ভালো ছাত্র হওয়া তো কঠিন বিষয় না। তৃতীয় ডাইসটা পাঠাচ্ছি, এই ডাইসটা কিন্তু না পড়ে ঘুমানোর চেষ্টা করবেন।
দিন প্রত্যেকটা দিনকে সার্থক করে তুলতে হবে। ঘুমাইতে যাওয়ার আগে হিসাব মিলাই দেখতে হবে যে আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, তাহলে সারাদিন আইনজীবী হিসাবে আমি কি পড়াশোনা করলাম, কতটুক পড়াশোনা করেছি। এটা 1 মাস পর 2 মাস পরে পরীক্ষার নোটিশ পাওয়ার পরে এই হিসাব মিলাইতে যায় না। প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাবেন। যে আজকে সারাদিন আমি কি পড়ছি, কতটুক পড়ছি, স্যার যে টার্গেট দিয়েছে সেই টার্গেট ফিল আপ করছি কিনা। এই যে দেখেন তৃতীয় ডাইস পাঠাইলাম, যে দণ্ডবিধি 1860-এর 378 ধারায় প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী এইভাবে কিন্তু বাংলাদেশের একজন ছাত্র লেখে না। কোত্থেকে লিখবে? তারা বা তাদের শিক্ষকরা তো তাদের এইভাবে শেখায় নাই। কিন্তু এটা কিন্তু 100% সহায়ক হবে, কারণ ওরা 33টা সংজ্ঞা 33 রকম স্টাইলে স্টার্ট করতে চাবে, আর আমরা যে কোনো সংজ্ঞা এই একই স্টাইলে স্টার্ট করব। কারণ আমরা জানি যে একটা মোটর সাইকেলের স্টার্ট প্রতিদিন একইভাবে দিতে হয় না। মোটর সাইকেলের স্টার্ট এক একদিন এক একভাবে দেন, কোনোদিন পা দিয়ে, কোনোদিন হাত দিয়ে, কোনোদিন মাথা দিয়ে, কোনোদিন চাকা দিয়ে ধাক্কায় স্টার্ট দেন। মোটর সাইকেল স্টার্ট দেওয়ার একই নিয়ম এবং প্রতিদিন একই নিয়মে স্টার্ট দিতে হবে। তাহলে মোটর সাইকেলের মতন আমাদের সবগুলি সংজ্ঞা আমরা একই নিয়মে একই স্টাইলে, একটুও ভিন্ন করব না। আমরা একটু ভিন্ন করতে গেলে ওই ভিন্নতাটা আবার মুখস্থ করতে হবে। কি দরকার আমার সময় নষ্ট করা? এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু আপনাকে গবেষণামূলক পড়াশোনা করতে হবে। কেন গবেষণামূলক পড়াশোনা করতে হবে? কারণ আপনারা এখন যে লেভেলে আছেন সেটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের লেভেলে। ডিগ্রি করে যারা এলএলবি করেছেন, এই এলএলবির পড়াটাও ছিল মাস্টার্স লেভেলের পড়াশোনা। আপনি যদি কানাডা যাইতেন তাহলে ডিগ্রি পর্যন্ত প্রতি ফার্স্ট ক্লাসের জন্য